শিক্ষা প্রতিষ্ঠান। আমরা যারা দেশের বাইরে যে ভাইরা থাকে তাদের জন্য অনলাইন মাধ্যমে পবিত্র কোরআন শিক্ষা দিয়ে থাকি। আপনারা যারা আজকে আমাদের ক্লাসটাতে জয়েন করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটা কাউন্ট হবে না আমাদের 25টা ক্লাসের মধ্যে। আমরা বাংলাদেশের রমাদান অনুযায়ী অর্থাৎ আগামীকাল থেকে আমাদের মেইন ক্লাসটা শুরু হবে। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিনে লেখা দেখা যায়? জি, আশা করি দেখা যাচ্ছে। তাহলে আমরা পড়া শুরু করি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي. আলহামদুলিল্লাহ, আবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র এই মাহে রমজান মাসের তার পবিত্র বাণী মহাগ্রন্থ আল কোরআন শেখার জন্য জয়েন করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা মূলত আরবি হরফগুলা শিখব। প্রতিটা ভাষার কিছু হরফ থাকে, কিছু চিহ্ন থাকে, এগুলাকে সভ্য সুন্দর ভাষায় বলা হয় হরফ, বা ইংলিশে বলা হয় অ্যালফাবেট, আরবিতে বলা হয় হরফ, আর বাংলায় বলা হয় অক্ষর। তো আমরা আজকে এই পবিত্র কোরআনের যে অক্ষরগুলো আছে এগুলা শিখবো ইনশাআল্লাহ। ধাপে ধাপে আমরা অন্য অন্য যে তাসবিহের নিয়মগুলো আছে এগুলো শিখবো ইনশাআল্লাহ। আমরা শুরুতেই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যে একটা দাগের মতো দেখা যায়, একটা দাগের মতো দেখা যায়। এই লাল বলটার ভিতরে একটা সোজা দাগের মতো দেখা যায়। এটাকে বলা হয় আরবি হরফের প্রথম অক্ষর। এটার নাম হচ্ছে আলিফ। এটার নাম হচ্ছে আলিফ। এটার একটা নিজস্ব উচ্চারণ স্থান আছে। উচ্চারণ স্থানটা কেমন? এটার উচ্চারণ স্থান হচ্ছে আপনার উপরের দুইটা দাঁত। আমাদের যে দাঁত আছে দাঁতের দুইটা অংশ, একটা হচ্ছে উপরের অংশ, একটা হচ্ছে নিচের অংশ। এই হরফটা মূলত উপরের যে দুইটা দাঁতের অংশ আছে এইটা নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, লেগে একটু হালকা বাতাস মতো বের হবে, হালকা আওয়াজে আলিফ আলিফ এরকম ভাবে। এই হরফটা একবারে সোজা সোজা একটা দাগের মতো, মনে রাখার জন্য কি একটা দাগের মতো দেখা যায়, কোনো নোক্তা নাই, কোনো কিছু নাই। আর নোক্তা কাকে বলে? আরবি হরফের উপরে যদি এরকম ফোঁটা থাকে, নিচে যদি এরকম ফোঁটা থাকে, যেমন এইখানে একটা আছে, এই ফোঁটাগুলোতে সুন্দর ভাষায় আরবি হরফের ভাষায় বলা হয় নোক্তা। আরবি হরফের মধ্যে কিছু অক্ষর আছে নোক্তাওয়ালা, আবার কিছু অক্ষর আছে নোক্তা ছাড়া। নোক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি, নোক্তা ছাড়া হরফ হচ্ছে 14টি। নোক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি, নোক্তা ছাড়া হরফ হচ্ছে 14টি। তো আমরা আজকে এই হরফগুলো শিখবো, টোটাল 29টা হরফ, এবং এটার আরো অন্যান্য যে রূপ আছে। শুধু তো অক্ষরটা শিখলে হবে না, অক্ষরটা মাঝে আসলে কেমন হয়, শেষে আসলে কেমন হয়, এগুলোও শিখবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন গ্রামে যে নৌকাগুলো আমরা দেখি,
এটা নৌকার মতো দেখা যায় অনেকটা, নৌকার মতো দেখা যায় যদি নিচে একটা নোক্তা থাকে, তাহলে সেটা হচ্ছে বা। নৌকার মতো দেখা যায় যদি নিচে একটা নোক্তা থাকে, তাহলে সেটার নাম হচ্ছে কি, বা। আর এই বাটা কেমনে উচ্চারণ হবে? বাটা হচ্ছে আমাদের দুই ঠোঁটের শুকনা যে অংশটা, অর্থাৎ দুই ঠোঁট একসাথে বা লেগে থাকবে, পৃথক হয়ে যাবে নরম আওয়াজে, বা বা, এরকম ভাবে। ঠিক আছে, এর পরে যেটা আছে সেটা হচ্ছে তা। এখানে একটা জিনিস দেখেন, এই যে তিনটা অক্ষর আপনি দেখতে পাচ্ছেন, এই তিনটা অক্ষর আপনার একই রকম দেখতে, কিন্তু শুধুমাত্র নোক্তার কারণে এদের নাম, উচ্চারণ এগুলা কি পৃথক হয়েছে। যেমন প্রথমে যে নিচে একটা নোক্তা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে কি, বা। এটার নাম হচ্ছে বা। আর যে উপরে দুইটা নোক্তা যেটা দেখতে পাচ্ছেন, নৌকার মতো দেখা যায় উপরে দুই নোক্তা, এটার নাম হচ্ছে কি, তা। তা, তা, এরকম ভাবে উচ্চারিত হবে। এই তাটা আমরা কোথা থেকে উচ্চারণ করব? তাটা আমাদের জিহ্বা, উপরের যে দুইটা দাঁত, ছোটবেলায় সবার আগে যে দুইটা দাঁত উঠে উপরে, এই দুইটা দাঁতের গোড়ায় লাগবে, জিহ্বার আগাটা কোথায় লাগবে? উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে তা, 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 এরকম ভাবে। এর পরেরটা হচ্ছে সা। এই বা, তা এবং সা, এই তিনটার মধ্যে আপনার চেহারার দিক থেকে একটু পরিবর্তন আছে, যেগুলার যেমন বার নিচে কি একটা নোক্তা, বার নিচে একটা নোক্তা, আবার তার উপরে দুইটা নোক্তা, তার উপরে কি আছে, দুইটা নোক্তা। এটা একটু খেয়াল রাখতে হবে যে বার নিচে একটা নোক্তা, তার উপরে দুইটা নোক্তা। আর সা যেটা আছে এটার উপরে তিনটা নোক্তা, সা যেটা আছে এটার উপরে তিনটা নোক্তা। সা, সা, সাটা কিভাবে উচ্চারণ হবে? সাটা হচ্ছে আমাদের জিহ্বার আগা, সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, জিহ্বার আগাটা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। সা, সা, এভাবে। এর পরে যেটা আছে সেটা হচ্ছে কি, জিম। কাচির মতো দেখা যায় অনেকটা, এটার নাম হচ্ছে কি, জিম। কাচির মতো দেখা যায় অনেকটা, এটার নাম হচ্ছে কি, জিম। যদি বাংলায় আমরা লিখি তাহলে কেমন হবে? এই যে জিম, বর্গের জয় রশ্মি মো, জিম, এরকম। এটার আওয়াজটা একটু শক্ত হবে, এতক্ষণ যতগুলো পড়লাম এগুলোর আওয়াজ তো নরম হইলো, কিন্তু এই জিমের আওয়াজটা একটু কঠিন হবে। কেমন? দুই দাঁতের পাটি একসাথে চেপে লেগে থাকবে, জিম, 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 এরকম একটু শক্ত আওয়াজে পড়তে হবে। এই জিমের মতো দেখতে আবার আরো দুইটা হরফ আছে, জিমের মতো দেখতে আবার আরো দুইটা হরফ আছে এখানে, একই রকম দেখতে, কিন্তু তা এক একজনের নাম এক এক রকম, এক একজনের উচ্চারণও এক এক রকম। এই জিমটা হচ্ছে আমাদের দুই দাঁত একসাথে লেগে থাকবে, শক্ত আওয়াজ হবে। আর জিমটা কিভাবে চিনবো? জিমের এই যে পেটের ভিতরে একটা নোক্তা আছে, জিমের পেটের ভিতরে কি আছে, একটা নোক্তা আছে, কিন্তু হা যেটা অক্ষর আমরা এখানে দেখতে পাচ্ছি, এই জিমের মতোই দেখতে, কিন্তু কি নাই, কোনো নোক্তা নাই। এটা হচ্ছে কি, হা। জিমের মতো দেখতে, কোনো নোক্তা নাই, এটা হচ্ছে হা। জিমের মতো দেখতে কোনো নোক্তা নাই, এটা হচ্ছে কি, হা। আবার জিমের মতো দেখতে উপরে একটা নোক্তা আছে, অর্থাৎ কাচির মতো দেখতে উপরে একটা নোক্তা আছে, এটার নাম হচ্ছে কি, খ। খ, খ, ঠিক আছে। তো এই যে
জিম যেটা, এটা আমরা চিনবো কিভাবে? এটা হচ্ছে ভিতরে, তার মানে জিমের পেটের মধ্যে একটা নোক্তা থাকবে। আর যেটা হা, এটা আমরা কিভাবে চিনবো? হা যেটা, এটার কোনো নোক্তা থাকবে না, কাচির মতো দেখতে কিন্তু কোনো নোক্তা থাকবে না। যেমন এটার আওয়াজটা একটু গলা চেপে হবে। তার আগে বলি, আমাদের যে কণ্ঠনালী আছে, আমাদের যে ধরেন এটা আমাদের গলা আছে এখানে, এভাবে ধরেন আমাদের গলার অংশ হচ্ছে এটা, এই উপরে এদিকে হচ্ছে মাথা, আর নিচে এদিকে বডি। আর এই যে গলাটা আছে, এই গলাটা তিন ভাগে বিভক্ত। এই গলাটা তিন ভাগে বিভক্ত। এটা হচ্ছে প্রথম ভাগ, এটা হচ্ছে মধ্যকান, এটা হচ্ছে শেষ। কিন্তু আরবি হরফের উচ্চারণের দিক থেকে আরবি হরফের উচ্চারণের দিক থেকে আপনার এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে মধ্যকান, মধ্যকান, ঠিক আছে? আর এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে কি শেষ। আচ্ছা, এটা আমি একটা ক্লিয়ার জায়গায় লিখে দেখাই আপনাদের, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আপনার ধরেন এটা একটা মানুষের গলা, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে মধ্যকান, এটা হচ্ছে কি শেষ ভাগ। এটা হচ্ছে শুরু, এটা ধরেন আমরা লিখলাম প্রথম অংশ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। এই তৃতীয় জায়গা থেকে দুইটা হরফ উচ্চারণ হবে, এই যে গইন, আর একটা হচ্ছে এই যে খ, আমরা একটু আগে শিখলাম না খ, এটা উচ্চারণ হবে। আর এই দ্বিতীয় জায়গা থেকে দুইটা উচ্চারণ হবে, একটা হচ্ছে আইন, একটা হচ্ছে হা। আর এই প্রথম জায়গা থেকে দুইটা অক্ষর উচ্চারণ হবে, একটা হচ্ছে হামজা, আর একটা হচ্ছে হা। এখন এইটা শুধু এই স্ট্রাকচারটা একটু মনে রাখবেন আপনারা। এরপরে আমরা আবার আমাদের ওই জায়গায় ফিরে যাই। আমরা এখানে যে অক্ষরটা পড়তেছিলাম সেটা হচ্ছে হা। এই হার উচ্চারণটা একটু কঠিন। এই হাটা হচ্ছে আমাদের এই যে গলার এই যে অংশটা, এই যে তৃতীয় অংশটা গলার, এই যে দ্বিতীয় অংশ যেটা আছে, এখান থেকে উচ্চারণ হবে কিভাবে? গলাটা একটু চেপে, আমাদের যে হুড়কুনি বলে না, পুরুষের যে গলার একটা উঁচু হাড় থাকে, এই জায়গা থেকে উচ্চারণ হবে এভাবে, গলাটা একটু চেপে হা, 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 এভাবে। এরপরে যেটা আছে খ, এই খটা আবার আমাদের এই যে তৃতীয় অংশ, অর্থাৎ এই একবারে উপরের অংশ, যে অংশটা আমাদের মাথার সাথে লেগে আছে, এই অংশ থেকে উচ্চারিত হবে খ। মনে হবে আওয়াজটা গালের ভিতর থেকে আসতেছে, মনে হবে আওয়াজটা আমাদের গালের ভিতর থেকে আসতেছে। খ, খ, এভাবে উচ্চারিত হবে খ। আচ্ছা, তাহলে আমরা জিম, হা এবং খ, এটা আবার একটু প্র্যাকটিস করি যাতে আমাদের না ভুলে যায়। জিমটা হচ্ছে আমাদের দুই দাঁতের পাটি একসাথে চেপে লেগে থাকবে, একটু শক্ত আওয়াজে পড়তে হবে, জিম, জিম, এভাবে। আর জিমটা আমরা কেমনে চিনবো? অনেকটা কাচির মতো দেখতে, তার পেটের মধ্যে কি আছে? একটা নোক্তা আছে। কাচির মতো দেখতে, পেটের মধ্যে একটা নোক্তা আছে, একটু শক্ত আওয়াজে পড়তে হবে, জিম, জিম। আচ্ছা, এরপরে হা, কোনো নোক্তা থাকবে না, কাচির মতো দেখতে, কোনো নোক্তা নাই। হা, একটু গলা আওয়াজ চেপে, ফ্যাসফেসি মতো আওয়াজ হবে, হা, হা, এরকম ভাবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে খ। খটা আমরা কেমনে চিনবো?
খ এর উপরে একটা নোক্তা আছে, এই যে খ এর উপরে কি আছে, একটা নোক্তা আছে, খ এর উপরে একটা নোক্তা আছে। খ এর উপরে একটা নোক্তা আছে, আর এটা আপনার মনে হবে যে আওয়াজটা গালের মধ্যে থেকে আসতেছে, গলার ভিতর থেকে, খ খ এভাবে। এরপরে যে অক্ষরটা আছে এইখানে আবার দুইটা অক্ষর একই রকম দেখতে, দুইটা অক্ষর একই রকম দেখতে, শুধু একটু পার্থক্য, সেটা হচ্ছে কি নোক্তার, সেটা হচ্ছে নোক্তার একটু পার্থক্য। দুইটা অক্ষর প্রায় সেম সেম, শুধুমাত্র নোক্তার একটু পার্থক্য। এটা আমরা কেমনে চিনবো? এটা আমরা যে মাছ খাই, অনেক সময় আমরা যে মাছ খাই, এই যে মাছের পেটে যে দাকাগুলো থাকে, এই দাকার যে কাঁটাটা থাকে অনেকটা এরকম দেখতে, দাকার যে কাঁটাটা থাকে অনেকটা এরকম দেখতে, যেটার উপরে নোক্তা নাই, মানে ফোঁটা নাই, এটার নাম হচ্ছে দাল। এটার নাম হচ্ছে কি দাল। আর যেটার উপরে নোক্তা আছে এটার নাম হচ্ছে জাল। এটার নাম হচ্ছে কি জাল। যেটার উপরে নোক্তা নাই এটার নাম হচ্ছে দাল, আর যেটার উপরে নোক্তা আছে এটার নাম হচ্ছে জাল। জাল। এই দালটা কেমনে উচ্চারণ হবে? দালটা হচ্ছে আমাদের জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, জিহ্বার আগাটা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে দাল, দাল, দাল। আর যেটা জাল আছে একটা নোক্তাওয়ালা যেটা, অর্থাৎ এটা, এই যে জালটা আছে এটা কেমনে উচ্চারিত হবে? এটা আপনার জিহ্বার আগা সামনের দুইটা দাঁত, দাঁতের আগার সঙ্গে লাগবে, একবার আগার সঙ্গে, হালকা করে নরম আওয়াজে, জাল, 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 এভাবে। এরপরে হচ্ছে আপনার র। এরপরে এই যে আমাদের দিকে যে মেশিন দিয়ে, পাওয়ার টিলার দিয়ে যে চাষ করে না, জমিগুলা চাষ করে, এইটার যেটা দিয়ে মাটি খুঁড়ে, ফালা বলে আমাদের দিকে, এক এক জায়গায় এক এক নাম বলে হয়তো। এই যে ফালাটা আছে এই ফালাটা অনেকটা এই র এর মতো দেখতে, এই জন্য মনে রাখার জন্য আমরা বলতে পারি নাঙ্গলের ফালার মতো দেখতে, তার নাম র। র। এই র এর মতো দেখতে আরো একটা আছে সিমিলার, একই রকম দেখতে আপনার, সেটা হচ্ছে ঝা। সেটা হচ্ছে ঝা। সেটা হচ্ছে কি ঝা। এই যে ঝ আকারে ঝা। একটা হচ্ছে র, র আকারে র, আর একটা হচ্ছে ঝ আকারে ঝা। তো এই যে রটা আমরা দেখতে পাচ্ছি, রটার উচ্চারণটা আপনার আমাদের জিহ্বা উল্টা পিঠ, অর্থাৎ জিহ্বাটা একটু উল্টায়ে উপরের সাথে লাগবে, জিহ্বার উল্টা অংশটা লেগে একটু ভাইব্রেট মতো আওয়াজ হবে, মানে একটু কম্পন আওয়াজ দিয়ে, র, 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 র। এরপরে যেটা সেটা হচ্ছে কি ঝা, ঝা। ঝা আওয়াজটা কেমন হবে? আমাদের জিহ্বা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, জিহ্বা নিচের দুই দাঁতের আগা এবং আগার সঙ্গে লাগবে, লেগে মনে হবে যে ঝরঝর ঝনঝন আওয়াজ হচ্ছে, ঝা, 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 ঝা। ওকে। এরপরে যে তিন দাঁতওয়ালা একটা নোক্তা হরফ দেখা যায়, এই হরফটা আমরা কেমনে চিনবো? এই হরফটা আমরা মূলত চিনবো তিনটা দাঁত দেখে। এই যে এটা হচ্ছে এই হরফের মেইন অংশ, এটা হচ্ছে কি এই হরফের মেইন অংশ, এই যে তিন দাঁত, আর এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বডি, কিন্তু এইটা হচ্ছে মেন অংশ, লেখার মধ্যে অধিকাংশ জায়গায় এটা থাকবে। এই জন্য এটা আমরা কি করব? এটা আমরা মনে রাখবো। তো কেমনে মনে রাখবো? যে তিন দাঁতওয়ালা এই হরফটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে আমাদের জিহ্বার আগা নিচের দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে সিন, 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 সিন।
সিন 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 এরকম ভাবে উচ্চারিত হবে। এরপরে এই একই রকম দেখতে আরো একটা হরফ আছে, তার উপরে কি আছে? তিনটা নোক্তা আছে, এটা হচ্ছে সিন। ছয়রশ্মি দন্তান্ন সিন, আর এটা হচ্ছে শিন। দন্তস্বয় দীর্ঘী দন্তান্ন শিন, মানে এটা একটু কঠিন আওয়াজ হবে, আর ওটা কি হবে? ওটা একটু নরম আওয়াজে হবে। এটা একটু কঠিন আওয়াজে হবে, আর ওটা একটু কি হবে? নরম আওয়াজে হবে। আমরা পড়ি এই যে সিন, যেটা এটা নরম আওয়াজে আমাদের জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে সিন সিন সিন। এবং এইখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের দুই দাঁতের পাটি একসাথে শক্ত করে লেগে থাকবে, জিহ্বার অংশটা উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে শক্ত আওয়াজে উচ্চারিত হবে শিন 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 এরকম ভাবে। তাহলে আমরা এটা একটা তিন দাঁতলা একটা হবে কি নরম আওয়াজে, আর এই তিন দাঁতলার নোক্তাটা হবে, যেটা তিন দাঁতলা আবার উপরে তিনটা নোক্তা আছে, এটা হবে কি শক্ত আওয়াজে শিন 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 এরকম ভাবে। তাহলে আমরা সিন এবং শিন শিখলাম। এরপরে হচ্ছে আমরা আরো একটা হরফ পড়বো, সেটা হচ্ছে কি সদ। এখানে এই দুইটা হরফ আবার একই রকম দেখতে, দুইটা হরফ একই রকম দেখতে। একটা কি হবে? একটা একটু নরম আওয়াজে হবে, একটা শক্ত আওয়াজে হবে। এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, এটারও একটা মেন অংশ আছে। মেন অংশ হচ্ছে কি এই যে এইটুকু, লেখার মধ্যে এইটুকু বেশি ব্যবহার হবে, আর এই যে গোলটা এটা ব্যবহার হবে না। তো আমরা এই যে জায়গাটা, এটাকে দেখে আমরা চিনবো যে এটা হচ্ছে কি সদ। আর এর পাশে যেটা আছে একটা নোক্তা আছে, এটা হচ্ছে কি দদ। এটা হচ্ছে দদ। এই সদটার উচ্চারণ খুবই সফট হবে, মানে সদটা খুবই নরম আওয়াজে হবে। এটা হচ্ছে আমাদের জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে সদ 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 এরকম ভাবে। আর এর পাশে যেটা আছে একটা নোক্তাওয়ালা, এর পাশে যেটা আছে একটা নোক্তাওয়ালা, সেটা হচ্ছে দদ 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 দদ। এর পাশে যেটা আছে সেটা হচ্ছে কি একটা নোক্তাওয়ালা, সেটার নাম হচ্ছে কি দদ, সেটার নাম হচ্ছে দদ। এই দোয়াতটা কিভাবে উচ্চারণ হবে? দোয়াতটা হচ্ছে আমাদের জিহ্বার গোড়া ডান পাশের উপরের মাড়ির দাঁতের সঙ্গে লাগবে, মানে গালটা একটু ডান সাইডে বেঁকে জিহ্বাটা ওইখানে লাগানোর চেষ্টা করতে হবে। এটা যদিও অনেক কঠিন, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াদ 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 দোয়াদ। সদ আর দোয়াদের মধ্যে পার্থক্য কি? সদটা হচ্ছে খালি, এটার উপরে কোনো কি নাই, নোক্তা নাই। কিন্তু দোয়াদের উপরে কি আছে? দোয়াদের উপরে একটা নোক্তা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ত। এই তটা হচ্ছে অনেকটা বড়শির মতো দেখতে, তটা অনেকটা বড়শির মতো দেখতে। এটা আমাদের জিহ্বার আগা সামনে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ত ত ত ত ত ত এরকম ভাবে উচ্চারিত হবে।
ঠিক আছে। দুই এক সময় হয়তো বা যে স্ক্রিন একটু দেরি করতে পারে, কারণ অনেক সময় নেটওয়ার্কের ল্যাকিং থাকে, এজন্য। এই যে বড়শির মতো দেখা যায়, এটা যেটার উপরে কোনো কি নাই, নোক্তা নাই, সেটা ত। ত। আর এটার উচ্চারণটা কেমনে হবে? আমাদের জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ত। ত। এর পরের যেটা একদম ত এর মতো দেখতে, হুবহু ত এর মতো দেখতে, তার উপরে কি আছে? উপরে একটা নোক্তা আছে। হুবহু ত এর মতো দেখতে, উপরে একটা নোক্তা আছে, তার নাম হচ্ছে য। 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 আচ্ছা, এরপরে একটা আছে, সেটা হচ্ছে কি আইন। এরপরে একটা আছে, সেটা হচ্ছে আইন। তাহলে আমরা তটা আবার একটু করি। তটা হচ্ছে জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, ত। আর এরপরে যেটা আছে জ, জটা কোথা থেকে হবে? জটা হচ্ছে আমাদের জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে জ। 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 এরপরে যেটা আছে, সেটা হচ্ছে কি আইন। আমরা যে ওই যে একটু আগে মনে আছে, আমরা যে করছিলাম, গলার যে একটা অংশ করছিলাম, এই যেখান থেকে হাটা উচ্চারণ হয়েছিল একটু কি কঠিন আওয়াজে, হাটা উচ্চারণ হয়েছিল কঠিন আওয়াজে, এইখান থেকে আইনটা উচ্চারণ হবে একই জায়গার থেকে। আইনের আওয়াজটা কেমন হবে? ওই হা এর মতো এরকম গলা চাপা, একটু মোটা করে, আইন। 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 আচ্ছা, এরপরে আইনের সাথে যে অক্ষরটা আছে, সেটা হচ্ছে কি গইন। আইনের সাথে একটা অক্ষর আছে, সেটা হচ্ছে কি গইন। এই যে এটা হচ্ছে কি গইন। আইন খালি আইনের মতো দেখতে, এটা হচ্ছে কি গইন। আর এটা উচ্চারণ হবে কোথায়? আমাদের গলার শেষ অংশ, অর্থাৎ এই যে আমাদের মাথার সাথে গলার যে অংশটা লেগে আছে, মনে হবে আওয়াজটা গালের মধ্যে থেকে আসতেছে। গইন। 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 এরপরে যেটা, সেটা হচ্ছে ফা। সেটা হচ্ছে কি ফা। সেটা হচ্ছে কি ফা। 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 এই ফাটা কেমনে উচ্চারণ হবে? ফাটাও দেখেন অনেকটা নৌকার মতো দেখতে। আমরা যে ওই অনেক কিসিমের নৌকা আছে না, এটা এই ফাটাও অনেকটা ওরকম একটা নৌকার মতো দেখতে। উপরে একটা নোক্তা থাকবে, আওয়াজটা খুবই সফটলি হবে, আওয়াজটা খুবই সফটলি হবে। কেমনে হবে? ফা। 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 এভাবে, ঠিক আছে। জিহ্বার আগা উপরের দুই দাঁত আমাদের নিচের ঠোঁটের সাথে লাগবে, উপরের দুই দাঁত আমাদের নিচের ঠোঁটের সাথে লাগবে, লেগে এভাবে উচ্চারিত হবে ফা। 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 এরপরে ফা এর মতনই দেখতে, একটু বেশি বাঁকানো, ফা এর মতো দেখতে একটু বেশি বাঁকানো, উপরে দুইটা নোক্তা। ফা এর উপরে আমরা কি দেখছি? একটা নোক্তা। আর ফা এর মতো দেখতে বেশি বাঁকানো দুইটা নোক্তা, এটার নাম কি কফ। 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 কফ।
মতো দেখতে, একটু বেশি বাঁকানো। এটা কি দুইটা নোক্তা, এটার নাম হচ্ছে কি কফ। আর এটার আওয়াজটা কোথা থেকে হবে? আমাদের জিহ্বার গোড়া, অর্থাৎ জিহ্বার একবারে শেষ অংশ যেখানে লেগে আছে ওই অংশটা উপরের তালুর সঙ্গে লাগবে, মানে আমাদের গালের ভিতরে যে উপরের অংশটা ওইখানে লাগবে, লেগে একটু ধাক্কা দিয়ে মতো পড়তে হবে। কফ 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 কফ। আচ্ছা, এটা আমরা শিখলাম। এরপরে হচ্ছে আপনার বড়শির মতো দেখতে। কিসের মতো? বড়শির মতো দেখতে, মধ্যকান পেঁচানো। এর মধ্যখানে দেখেন একটা পেঁচানো আছে, এই যে বড়শির মতো দেখতে মধ্যকান পেঁচানো, তার নাম কাফ। এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে কয় বয় ফ, কফ, ঠিক আছে, কফ। আর এটা হচ্ছে কাফ, কাফ। ওটা হচ্ছে কফ। এই যে দুই নুক্তাওয়ালা, এটা হচ্ছে কি কফ। আর এটা যেটা মধ্যখান পেঁচানো, এটা হচ্ছে কাফ, কাফ। আমরা পড়ি যে মধ্যখান পেঁচানো, তার নাম কাফ, কাফ। এটা কোথা থেকে উচ্চারণ হবে? আমাদের আমাদের জিহ্বার গোড়া হতে একটু সামনের দিকে আগে আসবে, ওই অংশটা কি উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে একটু নরম আওয়াজ হবে, কাফ, কাফ। এরপরে যেটা আছে এটা হচ্ছে হুবহু বড়শির মতো দেখতে, হুবহু বড়শির মতো দেখতে, তার নাম কি লাম, লাম। এটা একবারে সহজ উচ্চারণ, জিহ্বার আগাটা শুধু উপরের তালুর সাথে লেগে স্বাভাবিকভাবে উচ্চারিত হবে, লাম, লাম, লাম। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে মিম। সেটা হচ্ছে কি মিম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি মিম, সেটা হচ্ছে মিম। এই মিমটা কেমনে উচ্চারণ হবে? আপনার এই মিমটা দেখতে অনেকটা যে ব্রেক আছে না, আমরা অনেক সময় আমাদের আচ্ছা, মিমটা আমরা একটু বুঝি যে এটা মাথাটা একটু এরকম বাঁকানো, এরকম ভাবে দেওয়া মিম, ঠিক আছে, এটা আমরা একটু স্মরণ রাখি। এই মিমটা উচ্চারণ হবে কোথা থেকে? আমাদের দুই ঠোঁটের নরম জায়গা থেকে, দুই ঠোঁটের নরম জায়গা থেকে, মিম, 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 এইভাবে। এরপরে হচ্ছে নুন। এরপরেরটা হচ্ছে কি নুন। ওই ওই যে আমরা বাটা শিখলাম না, বা তা সা, ওই বা তা সা এর মতো এটাও কি ওরকমই দেখতে। এর হরফের মেইন স্ট্রাকচারটা কি ওরকম দেখতে, শুধু তার পেটের মধ্যে কি আছে? একটা নোক্তা আছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে নুন। আর একটা বিষয় আমরা খেয়াল রাখি যে বার কিন্তু উপরে নোক্তা নাই, যেটা একটা নোক্তা সেটা হচ্ছে কিন্তু বার উপরে নোক্তা নাই। তার উপরে কি আছে? একটা নোক্তা আছে। এই নুনের মধ্যখানে একটা নোক্তা আছে। আর এই নুনটা উচ্চারণ হবে আমাদের জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগবে, নর্মাল ভাবে লেগে উচ্চারিত হবে নুন, 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 নুন। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে ওয়াও, ওয়াও। আমরা ছোট বাচ্চাদেরকে অনেক সময় দেখি যে ঠোঁটগুলা গোল গোল করে কান্না করে বা কথা বলে ঠোঁট গোল মতো করে। তা আমাদের এই অ বলার সময় আমাদের দুই ঠোঁট গোল আকৃতি ধারণ করবে। আর অটা মূলত আমাদের দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়
ওয়াও ওয়াও ওয়াও, এইভাবে উচ্চারণটা হবে। এরপরে হচ্ছে এটা হা, আমরা আগে পড়ছি একটা হা এরকম দেখতে, এটাকে বলা হয় বড় হা, কিন্তু এর আওয়াজটা হবে চাপা। আর এই যেটা, এটা হচ্ছে ছোট হা, কিন্তু এর আওয়াজটা হবে কি বড়। হা 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 হা, এরকম ভাবে হবে। আবার এর পাশে যেটা আছে সেটা হচ্ছে কি হামজা, সেটা হচ্ছে হামজা হামজা। এটা অনেকটা যে দীর্ঘকারের মতো দেখতে, কিন্তু এটা কি উল্টো দিকে বাঁকানো। এটা অনেকটা দীর্ঘকারের মতো দেখতে, কিন্তু উল্টো দিকে কি বাঁকানো। এটার আওয়াজটাও এই হা এর মতো হবে, হামজা হামজা হামজা। এরপরে হচ্ছে আরবি হরফের সর্বশেষ হরফ, সেটা হচ্ছে কি ইয়া, সেটা হচ্ছে ইয়া। এই ইয়াটা কেমনে উচ্চারণ হবে? ইয়াটা হচ্ছে আমাদের ওই যে আমরা জিম এবং শিন যেভাবে পড়ছি ওভাবেই, দুইটা দাঁতের পাটি একসাথে লেগে থাকবে, একটু শক্ত আওয়াজে দাঁতের পাটি একসাথে লেগে থেকে এরকম ভাবে হবে ইয়া 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 ইয়া, এভাবে। যাক আলহামদুলিল্লাহ, আমরা আরবি হরফগুলা প্রাথমিক পর্যায়ে শিখে ফেলছি। এখন আমরা এই আরবি হরফের লেখার নিয়মগুলা শিখবো, যে যদি আরবি হরফ লেখার শুরুতে আসে তাহলে কেমন হবে, শেষে আসলে কেমন হবে, এবং মাঝে আসলে কেমন হবে। কারণ ধরেন আমরা শুধু আরবি হরফটা শিখলাম, কিন্তু এটা শেষে, মাঝে এবং শুরুতে যদি না জানি তাহলে কি হবে না, তাহলে কোনো লাভ হবে না। আমরা এখানে এখন আরবি হরফগুলা শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রথমে দেখি আলিফ যেটা আছে, এই যে আলিফ যেটা আছে, এটা আপনার অধিকাংশ সময় লেখার শুরুতে আসে, এরকম দেখেন আউয়ালু, এরকম ভাবে আসতে পারে, ঠিক আছে। আর যদি লেখার মাঝে আসলে কিরকম হবে, ধরেন আমরা লিখলাম যে লেখার মাঝে আসলো এরকম ভাবে, যে বা এ বুন, বা বুন, বা বুন। এই যে এখানে ফটোটা একটু বড় করে দেই, এই যে এইখানে এই যে আলিফটা আসছে, এই যে আমরা সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আলিফ কখনো কি হয় না, আপনার আলিফ কখনো আলিফ কখনো মানে তার বাম পাশের কোনো অক্ষরের সাথে লেগে থাকবে না। আলিফ কখনো তার বাম পাশের কোনো অক্ষরের সাথে লেগে থাকবে না। এখানে ধরেন এইখানটাতে তো এই বায়ের সাথে লেগে থাকতে পারতো এরকম ভাবে, এই যেমন ভাবে, কিন্তু কেন লেগে থাকে না, যে আলিফের উসুলি নিয়মই হচ্ছে এরকম, যে আলিফ কখনো তার বাম পাশের হরফের সাথে লেগে থাকবে না। আলিফ কখনো তার বাম পাশের হরফের সাথে লেগে থাকবে না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে দ্বিতীয় বিষয় আমরা দেখি যে আলিফ শেষে আসলে কেমন হবে। আলিফ যদি শেষে আসে, এভাবে আলিফের আরো একটা উদাহরণ দেওয়া যায় যে আলিফ মাঝে আসলে কেমন হবে, সেটা হচ্ছে দেখেন কিতা বুন। এই যে আলিফ এখানে তো এই বায়ের সাথে লাগতে পারতো, কিন্তু আলিফের উসুল অনুযায়ী যে আলিফ
তার বাম পাশের কোনো অক্ষরের সাথে লাগে না, এজন্য সে কি হয়েছে এখানে শেষ হয়ে গিয়ে আবার তারপরে বাটা আলাদাভাবে বসছে। আর যদি শেষে আসে, ধরেন এরকম ভাবে যদি আসে, শেষে আসলে কি হবে, সে এরকম পৃথক থাকবে, শেষে আসলে সে পৃথক থাকবে। শেষে আসলে কি থাকবে, সে পৃথক থাকবে। এরপরে আমরা দেখি বা, এরপরে আমরা দেখি হচ্ছে বা। বা হরফটা, বা হরফটা শুরুতে আসলে কেমন হবে, যদি বা হরফ শুরুতে আসে এরকম একটা দাঁতের মতো আসবে, মাঝে আসলে এরকম একটা দাঁতের মতো আসবে, আর শেষে আসলে এরকম একটা পরিপূর্ণ আসবে। এখন আমরা বা হরফটা লেখার মধ্যে কেমনে চিনব, যদি লেখার মধ্যে আমরা দেখি যে এরকম একটা দাঁত আছে আর তার নিচে যদি নোক্তা থাকে, একটা নোক্তা, তাহলে সেটাকে আমরা কি মনে করব, বা। সেটাকে আমরা কি মনে করব, বা। এখানে যেহেতু বা তা সা একই রকম দেখতে, এজন্য আমরা এই তিনটা হরফ একই সাথে লিখি। এটা হচ্ছে কি তা। তাটা যদি লেখার মধ্যে আসে, আপনার লেখার শুরুতে আসলে এরকম আসবে একটা দাঁতের মতো, মাঝে আসলে এরকম এবং শেষে আসলে এরকম। যদি একটা দাঁতের উপরে দুইটা নোক্তা থাকে তাহলে সেটা হচ্ছে কি তা। আর যদি একটা দাঁতের এরকম মাঝখানে একটা দাঁত আছে, তার উপরে দুইটা নোক্তা আছে, তাহলে সেটাও তা। আর যদি শেষে এরকম পরিপূর্ণ একটা হরফ থাকে এবং তার মাঝে দুইটা নোক্তা থাকে, তাহলে সেটাও তা। যেমন এখানে দেখেন আমরা লিখছি কিতাবুন, এই যে এখানে দেখেন এটা মাঝখানে একটা দাঁতের উপরে কি আছে, মাঝে একটা দাঁতের উপরে কি আছে, দুইটা নোক্তা আছে, তাহলে এটাও কি, এটাও তা। আচ্ছা, একটা একটা মিনিট, এই সাইডে এগুলো একটু মুছে দেই। আচ্ছা, আমরা যেখানে পড়তেছিলাম যে আমরা যদি এরকম, অর্থাৎ বাটা শুরুতে আসলে এরকম আসবে, মাঝে আসলে এরকম আসবে, আর শেষে আসলে একটা পরিপূর্ণ অক্ষর হিসেবে আসবে এরকম। তাও সেম, যদি লেখার শুরুতে আসে তাহলে এরকম আসবে, একটা দাঁতের মতো, উপরে দুইটা নোক্তা থাকবে। যদি লেখার মাঝে আসে তাহলে এরকম একটা আসবে, উপরে দুই নোক্তা থাকবে। আর যদি শেষে আসে তাহলে এরকম একটা পরিপূর্ণ হরফ আসবে, দুইটা নোক্তা থাকবে। এরপরে আমরা দেখি তায়ের মতো দেখতে আরো একটা যে অক্ষর আছে আমাদের, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সা। তায়ের মতো দেখতে আরো একটা হরফ আছে এরকম, সেটা হচ্ছে কি সা। এই যে সা, এই সা অক্ষরটাও কি তা এর মতো দেখতে, কিন্তু এর লেখার নিয়মটা আবার আলাদা। এর লেখার নিয়মটা আলাদা। কেমন, এই যে এরকম সবকিছু একই, শুধুমাত্র নোক্তার দিক থেকে আলাদা। এই যে এই তিনটা অক্ষরের লেখার নিয়ম সেম, কিন্তু নোক্তা দেখে আমাদেরকে চিনতে হবে। তাহলে আমরা কিভাবে চিনবো, যদি এরকম একটা দাঁত থাকে আর তার উপরে যদি তিনটা নোক্তা থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে সা। আর যদি দুইটা নোক্তা থাকে তাহলে তা, আর যদি নিচে একটা নোক্তা থাকে তাহলে হচ্ছে বা। আবার যদি এরকম মাঝের ক্ষেত্রে যদি এরকম যে এখানে তিনটা নোক্তা থাকে তাহলে সেটা হচ্ছে সা। আর যদি শেষে এরকম পরিপূর্ণ হরফের উপরে এরকম তিনটা নোক্তা থাকে তাহলে সেটাও কি, সেটাও হচ্ছে সা। তাহলে শুরুতে আসলে এরকম হবে, মাঝে আসলে এরকম হবে, শেষে আসলে পরিপূর্ণ হবে। আশা করি এটা সুন্দরভাবে বুঝতে পারছেন। তাহলে আমরা শিখলাম আলিফ বা তা সা। এবার আমরা শিখব জিম হা এবং খ।
এইটা এই যেটা দেখতেছি এটা হচ্ছে কি জিম, এটার পেটের মধ্যে একটা নোক্তা থাকবে, কিন্তু এইটার লেখার নিয়মটা সম্পূর্ণ আলাদা। বাক্যের মধ্যে শুরুতে আসলে এরকম হবে, নিচে নোক্তা থাকবে, শুরুতে আসলে এরকম হবে, নিচে নোক্তা থাকবে, এটার নাম হচ্ছে কি জিম। এই মাঝে আসলেও শুরুতে আসলে যেমন হবে, মাঝে আসলেও ঠিক ওরকম হবে, কিন্তু যখন শেষে আসবে তখন আবার এই পরিপূর্ণ হরফটা আসবে, যখন শেষে আসবে তখন আবার পরিপূর্ণ হরফটা আসবে। আবার যদি এই জিমের পরে যে ইটা আছে সেটা হচ্ছে কি হা, জিমের মতো দেখতে কিন্তু কোনো কি নাই, নোক্তা নাই। এই হাও একই নিয়মে লিখতে হবে এরকম ভাবে, কিন্তু কোনো কি হবে না, কোনো নোক্তা আসবে না। আর শেষে আসলে এরকম পরিপূর্ণ আসবে, কিন্তু কোনো নোক্তা হবে না। ঠিক আছে, শেষে আসলে পরিপূর্ণ হবে কিন্তু কোনো নোক্তা হবে না। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে আমরা এখন শিখলাম আলিফ বা তা সা জিম এবং হা। আর এই হা এর পরে যদি এই হা এর উপরে যদি একটা নোক্তা দিয়ে দেই তাহলে এটা কি হয়ে যাবে, খ। আর এই যখন এই খ লেখার শুরুতে আসবে তখন এরকম আসবে, উপরে একটা নোক্তা থাকবে। আবার মাঝে আসলে এরকম হবে, উপরে একটা নোক্তা থাকবে। আর শেষে আসলে এরকম হবে, উপরে একটা নোক্তা থাকবে। তাহলে আমরা শিখলাম আলিফ বা তা সা জিম হা খ। এরপরে আমরা এখন শিখব দাল জাল। দাল যেটা সেটা হচ্ছে এরকম দেখতে, আর জাল যেটা সেটা এরকম দেখতে, উপরে কি আছে, একটা নোক্তা আছে। নোক্তাওয়ালাটা হচ্ছে জাল, আর নোক্তা ছাড়া হচ্ছে কি দাল। এটা হচ্ছে কি দাল, আর এটা হচ্ছে কি জাল। এই দালটা যদি লেখার শুরুতে আসে কারোর সাথে লাগবে না, যেমন দি নুন, দালিয়া যে দি, নুন দুই পেশ নুন, দি নুন। এখানে যে দালটা আছে এবং ইয়াটা আছে, এই দালটা কি লেখার শুরুতে আসলে কারোর সাথে লাগবে না, লেখার শুরুতে আসলে কারোর সাথে লাগবে না। আবার যদি লেখার মাঝে আসে, যেমন আদুনিয়া, এটা কি দাল, আদু নি আ। তো এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি দালটা কি লেখার শুরুতে আসলে কারোর সাথে লাগবে না, কিন্তু যদি লেখার মাঝে আসে তাহলে ডান দিকের কোনো একটা হরফের সাথে লেগে থাকবে, ডান দিকের। কিন্তু সে বাম দিকে কোনো অক্ষরের সাথে, তার বামে, অর্থাৎ দাল এমন হয়েছে এই দালের পরে আবার এরকম ভাবে দালের সাথে কোনো অক্ষর লেগে থাকবে না। ঠিক আছে, দাল এমন হয়েছে দালের সাথে কোনো অক্ষর লেগে থাকবে না। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে কি জাল। জালও সেম, যদি এখানে একটা নোক্তা দিয়ে দেই তাহলে কি হবে, জাল হয়ে যাবে, জিনুন। তারপর এখানেও একটা নোক্তা দিলে কি হয়ে যাবে, জাল হয়ে যাবে। অর্থাৎ জাল ও দালের মতো, তার শুরুতে কোনো অক্ষরের সাথে লাগে না, এবং যদি ডান দিকের কোনো অক্ষরের সাথে লাগলে লাগে, কিন্তু বাম দিকের কোনো অক্ষরের সাথে কি হয় না, অ্যাটাচড হয় না। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে জাল। জালটা শিখলাম, দাল জাল শিখে ফেলছি। এরপরে হচ্ছে র ঝা। র ঝা, রটা হচ্ছে এরকম,
রটা হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে। আর এরপরে যেটা সেটা হচ্ছে কি ঝা। রটা আপনার লেখার শুরুতে আসলে কারোর সাথে লাগে না, যেমন রসুলুন, 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 ঠিক আছে। আর এরপরে যদি লেখার মাঝে আসে তাহলে কেমন হবে? আর রসু, ঠিক আছে। এখানে লেখার মাঝে আসলে এই দাল জালও এই রজা দাল জালের মতোই হয়। যেমন আপনার লেখার শুরুতে আসলে কারোর সাথে লাগবে না, লেখার মাঝে আসলে শুধু লাগবে, কিন্তু তার বাম সাইডে কোনো অক্ষরের সাথে কি কখনোই যুক্ত হবে না। যেমন এখানেও যুক্ত হয় নাই কিন্তু বাম সাইডে, আবার এখানেও যুক্ত হবে না বাম সাইডে কোনো অক্ষরের সাথে। আর ঝাটাও কিন্তু এরকম সেম, এই যে এটার উপরে একটা নোক্তা দিলে কি হয়ে যাবে? ঝা হয়ে যাবে। কিন্তু এই ঝাও তার শুরুতে আসলে কোনো অক্ষরের সাথে লাগবে না, কিন্তু শেষে যদি মধ্যখানে আসে তাহলে ডান দিকের কোনো একটা অক্ষরের সাথে লেগে থাকবে, কিন্তু কখনোই বাম দিকের কোনো অক্ষরের সাথে কি হবে না? লাগবে না। তাহলে আমরা দাল জাল র ঝা এই চারটা অক্ষরও শিখে ফেললাম। এরপরে আমরা একটা অক্ষর শিখবো, সেটা হচ্ছে কি সিন। সেটা হচ্ছে সিন। এই সিনের মেন অংশ হচ্ছে এইটা, অর্থাৎ এই তিনটা দাঁত। লেখার শুরুতে আসলে এরকম তিন দাঁত হবে, লেখার মাঝে আসলে এমন তিন দাঁত হবে, আর লেখার শেষে আসলে আবার এরকম পরিপূর্ণ হবে। লেখার শুরুতে আসলে তিন দাঁত, মাঝে আসলে তিন দাঁত, আবার শেষে আসলেও কি হবে? তিন দাঁত হবে। আচ্ছা, এখানে একটু স্ক্রিনের সমস্যা হচ্ছিল সম্ভবত, এজন্য হয়েছে। হঠাৎ নেটওয়ার্কের সমস্যার কারণে স্ক্রিনটা চলে গেছিল, আবার আসছে আশা করি। আমরা এখানে যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে সিন। সেটা হচ্ছে কি সিন। সিন হচ্ছে এই তিন দাঁতওয়ালা অক্ষরটাকে সিন বলে। এটার মূল অংশ হচ্ছে এটা, মূল অংশ হচ্ছে এটা। তো লেখার শুরুতে যদি এরকম তিনটা দাঁত আসে তাহলে নোক্তা না থাকে, তাহলে আমরা এটা বুঝবো সিন। মাঝে আসলে বুঝবো সিন, আর শেষে এরকম পরিপূর্ণ আসলে তো বোঝাই যাচ্ছে। আর এরপরে যদি এরকম তিন দাঁতওয়ালা অক্ষরের উপরে কি থাকে? তিনটা নোক্তা থাকে। তিন দাঁতওয়ালা অক্ষরের উপরে যদি তিনটা নোক্তা থাকে, এবং যদি লেখার শুরুতে এরকম তিন দাঁত আসে, মাঝেও যদি এরকম তিন দাঁত, আর শেষে যদি এরকম পরিপূর্ণ তিন দাঁত আসে, তাহলে আমরা বুঝবো কি এটা। এবং উপরে যদি তিনটা নোক্তা থাকে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে কি সিন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে শিন। শিন, উপরেরটা হচ্ছে সিন আর নিচেরটা হচ্ছে শিন। উপরেরটা হচ্ছে শিন আর নিচেরটা হচ্ছে, উপরেরটা হচ্ছে কি সিন, মানে নরম আওয়াজ হবে, আর নিচেরটা হচ্ছে শিন। শিন, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানেই থাকবে। যারা জয়েন করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা জয়েন করতে পারেন নাই, নেক্সট ক্লাস থেকে জয়েন করবেন। আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ক্লাসটা ভালো লাগে পার্সোনাল ভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ।